সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা প্রত্যেকেই জানো যে যে কোনো বিষয়বস্তুকে আমি অত্যন্ত সহজ আকারে তোমাদের সামনে পরিবেশন করবার চেষ্টা করি, যাতে করে তোমরা সেটাকে বুঝতে পারো এবং দীর্ঘদিন ধরে মনে রাখতে পারো। আর তোমাদের এই মনে রাখা বা এই শোনা বা এটাকে ফলো করা, সেটা পরীক্ষার একটা হাতিয়ার হয়ে ওঠে। এ কথাটাও অনেকে আমার কাছে স্বীকার করেছো। আমি জানি বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্রছাত্রী শুধু পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, তার পাশাপাশি আরও কিছু কাজকর্ম বা ইত্যাদির সঙ্গে সম্পর্ক রাখে। অনেকেই চাকরি বাকরি করে, অনেকেই গৃহবধূ, আবার অনেকে আছে যারা কিনা একটা পড়াশোনা নয়, পাশাপাশি আরেকটা কোনো কোর্স করে বা কোনো ট্রেনিং নেয় ইত্যাদি। আর যারা কিছু করেও না, শুধু এই একটা কোর্সই করে মাত্র, তারাও কিন্তু দীর্ঘদিন না পড়াশোনা করে করে এমন একটা অনীহার পর্যায়ে এসে গেছে যে নিয়মিত ছাত্রসুলভ মানসিকতা নিয়ে সকাল সন্ধ্যা বসে পড়তে টড়তে বিশেষ পারে না। এই কথা আমি বলছি এই কারণে, প্রায় আজকে 27-28 বছর হয়ে গেল, 1998 সাল থেকে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও অনেক দিন পড়াচ্ছি, তা প্রায় 20-22 বছর হবে। তো সেই জন্য আমি জানি ছাত্রছাত্রীদের কী পরিবর্তন এবং আগে কেমন পড়াশোনা করতো, কীভাবে চলতো, বর্তমান দিনে কী অবস্থা তাদের হয়েছে, সেইগুলোকে উপলব্ধি করেই কিন্তু আমার মূলত এই ভিডিওর পদ্ধতিতে আসা। কারণ আমাকে অনেকেই এই কথা জানিয়েছে যে ভিডিওর মধ্যে দিয়ে আমি যখন সহজ সরল করে বলে দিই, তখন তাদের পরীক্ষার আগে তারা এই বিষয়টাকে শুনে নিয়ে যথেষ্ট পরিমাণ ভালো লিখতে পারে, কিন্তু পড়াশোনা করে সেইভাবে করবার মতো তাদের সময়ও নেই, তাদের মানসিকতাও নেই। কিন্তু তোমরা যে এত ভিডিও দেখে যদি একটুও সাহায্য পেয়ে থাকো, তাহলে পরে তোমাদের প্রত্যেকেই বলবো অন্তত ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামতগুলো জানাও যে এই বিষয়টা সহজ হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, তোমার বিশেষ কাজে লাগলো কিনা। কারণ একটা চ্যানেলকে বাঁচিয়ে রাখতে তোমরা সবাই জানো যে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। এমনি আমি খুব প্রচণ্ড ব্যস্ত, তার মধ্যেও যে এত সময় দিই, তো সেটার জন্য তোমরা অন্তত একটু সমর্থন জানাও। কারণ তোমাদের আমি কথা দিচ্ছি যে বছরের পর বছর এইভাবে ভিডিও করে বা বিভিন্ন পদ্ধতিতে তোমাদের কিভাবে সাহায্যে আসা যায় তার চেষ্টা চালিয়েছি এবং চালিয়ে যাব। তো যাই হোক, এখন আসি ভিডিওর পর্যায়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের পাঠ্য বিষয়ের বস্তুর মধ্যে তোমরা দেখবে যে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 4খানি গল্প তোমাদের পাঠ্য আছে। ওখানে অনেকগুলি গল্প, প্রায় 40টার মতো গল্প রয়েছে। তো সেই গল্পগুলো প্রায় 10, 12, 15 পাতা করে এক একটার পরিমাণ। এই এত দীর্ঘ পড়াশোনা করে সেগুলোকে মনে রাখা, পাতার জিস্ট তৈরি করাটা বেশ কঠিন। সেজন্য আমি তোমাদের জন্য পরিশ্রম করি এবং তোমাদের হাতে সেগুলোকে তুলে দিই। তোমরা শুধু সেগুলোকে একটু জেনে শুনে গিয়ে পরীক্ষার হলে লিখতে পারবে। তো সেই শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 2খানি গল্প আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। 2খানি গল্পের মধ্যে প্রথম যে গল্পটি বলবো, সেই গল্পটি হলো সেই মাছটা। গল্পের নাম হলো সেই মাছটা। তো এই গল্পখানি মূল বিষয়বস্তুকে সংক্ষেপে আগে বলি, তারপরে তার মধ্যে কি রহস্য আছে সেটা বলবো। এখানে কতগুলো চরিত্র রয়েছে। প্রথম যে প্রধান চরিত্র তার নাম শঙ্কর। এছাড়া যারা রয়েছে বংশী, শশাঙ্ক তিলক, আনন্দ গোপাল প্রমুখ। আরও কয়েকটি চরিত্র রয়েছে, আমি সেগুলোর নামে বিশেষ আসছি না, কারণ তাদের ভূমিকা এখানে অত্যন্ত কম। যা হয়, বালক বয়সে যখন স্কুলে লেখাপড়া করা হয়, সেই সময়কার একটা পটপর্ব এই গল্পের মধ্যে রয়েছে। ক্লাস 9-এর শ্রেণী শিক্ষক ধীরেন লস্কর স্যার, তিনি পরীক্ষার খাতা দেখেছেন, ইংরেজির খাতা দেখেছেন, এবং তিনি প্রচণ্ড শক্ত করে খাতা দেখেন বা খাতা দেখাতে বিশেষ নাম্বার দিতে চান না। তিনি অত্যন্ত কম নাম্বার দেন এবং বলেন যে তাঁর হাতে যে 50 পেয়েছে সে ম্যাট্রিক পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেতে পারবে। তো যাই হোক, সেই খাতা যখন বিতরণ করা হচ্ছে ক্লাসের মধ্যে, তখন প্রত্যেকের রোল নাম্বার, নাম এবং সে কত পেয়েছে সেটাকে ঘোষণা করছেন শ্রেণী শিক্ষক। এবং তার মধ্যে যে শঙ্করের নাম যখন ঘোষণা করা হয়েছে, শঙ্কর মোটে পেয়েছে সেখানে 13। শঙ্করের রোল নাম্বারটা শ্রেণী শিক্ষক বলবার প্রয়োজনও বোধ করেননি। 13 বলার সাথে সাথে গোটা শ্রেণীকক্ষ হা করে হেসে উঠেছে এবং শঙ্করকে তুচ্ছ করা হয়েছে। সেখানে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে শশাঙ্ক তিলক যেভাবে ফার্স্ট হয়ে আসে, এবারে সেও কিন্তু এই শ্রেণী পরীক্ষাতে ফার্স্ট হতে পারেনি। এবারে ফার্স্ট হয়েছে আনন্দ গোপাল, যার বাবা কিনা সদ্য কলকাতা থেকে ট্রান্সফার নিয়ে গ্রামে এসেছে। আনন্দ গোপাল এই বছরেই এই স্কুলে ভর্তি হয়েছে এবং সে দেখা গেছে যে শশাঙ্ক তিলকের থেকে বেশ কয়েকটি নাম্বার বেশি পেয়ে শ্রেণীর মধ্যে এবারে প্রথম হয়েছে এবং
ফাইনাল যে পরীক্ষা হবে, ক্লাসের যে শেষ পরীক্ষা হবে বা যাকে বলা হয় ইয়ারলি পরীক্ষা, সেই পরীক্ষাতেও যে সে প্রথম হবার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে অনেক ফিসফিসানি কানে কানে শুনতে পাওয়া যায়। তো এইরকম একটা পরিস্থিতি দিয়ে গল্পের সূচনা। পরবর্তী সময়ে দেখা গেল যে একদিন শ্রেণী শিক্ষক, ইতিহাস যিনি পড়ান সেই শ্রেণী শিক্ষক পরিমল স্যার, তিনি ক্লাস ছেড়ে কিছুক্ষণের জন্য একবার স্টাফ রুমে যাওয়ার প্রস্তুতি নেন এবং সেখানে তিনি যান। তখন তিনি বলেছিলেন, যে গল্প বলতে পারো ক্লাসের মধ্যে সে একটা ততক্ষণ গল্প বলো, আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই সময় গল্প বলবার জন্য উঠে যায় শঙ্কর এবং সে একটি গল্প বলে, যে গল্পটার প্রারম্ভিক অংশটা ছিল এরকম: তারপরে একদিন খুব ভোরে ভৈরবের বুকের ভেতর থেকে সেই মাছটা ভুস করে ভেসে উঠল। এই কথা শুনে সমস্ত শ্রেণীর ছাত্ররা চিৎকার করে উঠেছে, কোন মাছটা, কোন মাছটা? অর্থাৎ প্রসঙ্গ কিছু বলা হয়নি, হঠাৎ করে এরকম একটা কথা বলায় সবাই চমৎকৃত হয়েছে। তো তখন ওই শঙ্কর বলেছিল যে 1994 খ্রিস্টাব্দে 27শে আগস্ট শনিবার সকাল 8:33 সেই স্কুলেই পড়াশোনা করত মতিলাল হালদার নামে একটি বালক। সে কিনা স্কুলে আসবার সময় পা হড়কে ভৈরবের পড়ে সেখানে ডুবে মারা যায়। সে নাকি আজও মাছ হয়ে মাঝে মধ্যেই ভৈরবের বুকে ভুস করে ভেসে ওঠে। এই গল্প শুনে শ্রেণীকক্ষের ছাত্ররা বিশ্বাস করতে চাইছে না বিষয়টা সম্পর্কে, কিন্তু কেউ অবিশ্বাসও করতে পারছে না। তাদের কাছে এমন একটা বিষয়টি চমকপ্রদ হয়েছে যে তারা জানতে চাইছে, তাদের উৎসুক রয়েছে। ফলে কিছুক্ষণ পরে শঙ্কর এই গল্প যখন বলে যাবে তখন এমন সময় স্যার ফিরে এসেছেন। ফলে তার গল্প আর সম্পূর্ণ হয়নি, কিন্তু স্যারের কাছেও কথাটা উত্থাপিত হয়েছে। তখন শঙ্কর জানিয়েছিল যে সে কেবলমাত্র এটা বানিয়ে বলেছে বা তার এটা বানানো একটি গল্প। পরবর্তীকালে দেখা গেছে যে এই সমস্ত বালকগুলো একদিন তাদের বয়সের পরিণতি এসেছে, তারা বিবাহ সম্পন্ন করেছে, সংসারী হয়েছে। যে আনন্দগোপাল পড়াশোনাতে এত ভালো ছিল, পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছিল, সেই আনন্দগোপাল কিন্তু জীবনে স্থায়ী হতে পারেনি, মানে খুব বেশি বড় হতে পারেনি। সে একটা জায়গায় চাকরি করছে বটে, কিন্তু সেই চাকরিতে এমন কিছু উপার্জন তার হয় না। তার বাড়িতে ভাই বোনেরা রয়েছে, ফলে সে বিবাহ করতে পারেনি। অকালে বাবা মারা যাওয়ার জন্য সংসারের সমস্ত বোঝা তার ঘাড়ে। সে লেখাপড়ায় আর বেশি উন্নতিও করতে পারেনি। তার জীবনটা খুব একটা ভালো চমকপ্রদ বা মসৃণ হয়নি। অথচ শশাঙ্ক তিলক, সে অনেক বড় পদে গেছে, ডাক্তার হয়েছে। তার মেয়ের নাম বুলবুলি। একসময় সে ব্রেনের ইন্টারনাল হ্যামারেজ হয়ে মারা গেছে। শশাঙ্ক নিজে ডাক্তার হওয়ার সত্ত্বেও তাকে নানান চেষ্টা করার সত্ত্বেও বাঁচাতে পারেনি। বংশী আজকে উচ্চ পর্যায়ে উঠেছে, সে যথেষ্ট উপায় অর্জন করে। তার ছেলের নাম রঘু, সে নিজে গান তৈরি করে এবং ভালো বেশ গানের সঙ্গীতের শিল্পী হয়েছে। শঙ্করের ছেলে চোখের সমস্যার জন্য বারবার এ রাজ্য থেকে ওই রাজ্য পাড়ি দিয়েছে এবং তার চোখ সারাবার ব্যবস্থা করা হয়েছে বটে। শঙ্কর ইতিমধ্যেই একজন বড় বিখ্যাত লেখকে পরিণত হয়েছে। সে 72খানা উপন্যাস অলরেডি কমপ্লিট করে ফেলেছে। সমাজে তাকে লেখক হিসেবে বিশেষ সমাদর দেওয়া হয়। আর আনন্দগোপাল কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা পেতে পারেনি। এই যে চারজন পূর্ণ ব্যক্তির জীবন আচরণ, সেই জীবন আচরণের মধ্যে দিয়ে কিন্তু দেখানো হয়েছে যে শঙ্কর অতি সাধারণ ছাত্র। সে পড়াশোনার বিশেষ কিছু বুঝতো না, বিশেষ কিছু জানতো না। এমনকি সে আনন্দগোপালের কাছ থেকে শিখেছে যে ইংরাজি পড়ার পাঠ্যের মধ্যে কোনো বিশেষ যদি শব্দ থাকে সেই শব্দটাকে আন্ডারলাইন করতে হয় এবং সেটাকে খেয়াল করতে হয়, তার থেকে প্রশ্নটাকে মনে করতে হয়, তার ইত্যাদি সম্পর্কে জানতে হয়। সেই জানার পরে সে ভেবেছে তাহলে ওরা এইভাবেই রেজাল্ট করে বা এইভাবেই ফলাফল করে। এইভাবে সে উৎসুক হয়েছে বটে, কিন্তু তার শিক্ষা জীবনে সে বিশেষ উন্নতি লাভ করতে পারেনি। অথচ এরা শিক্ষা জীবনে এত ভালো, এত স্কলার হওয়া সত্ত্বেও আমাদের শঙ্কর কিন্তু যে আজকে প্রতিষ্ঠা পেয়েছে বা তাদের সমগোত্রীয়ই প্রায় হয়ে উঠেছে বলা চলে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় কাজ হয়েছে। সেটা হলো যে সেই মাছ শঙ্কর কিন্তু যেখানে যায়, যেখানে জীবনের উন্নয়ন পর্ব দেখে, সেখানেই কিন্তু সেই মাছটাকে সে তার ত্রিনয়ন দিয়ে দর্শন করতে পারে। অর্থাৎ তার কল্পনা শক্তি সেখানে জাগ্রত হয় এবং সেই মাছটি শুয়ে থাকা অবস্থায় তার লেজটিকে টুকটুক করে নাড়াচ্ছে। অর্থাৎ মানুষই যেমন আনন্দ হলে পা নাড়ায়, তেমনি লেজটিকে টুকটুক করে নাড়াচ্ছে, এরকম ঘটনা সে প্রায়শই তার কল্পলোকে দেখতে পায়। সুতরাং শঙ্কর বোধহয় তার জীবনের এই ইঙ্গিতানুগ বৈশিষ্ট্যকে পেয়েছে বলেই এইভাবে আগিয়ে গেছে। আনন্দগোপাল থেকে শুরু করে, বংশী থেকে শুরু করে এবং প্রত্যেকেই তাকে কিন্তু বারবার করে এই কথাটা জিজ্ঞাসা করেছে, তোমার মাছটা সেই কি খবর, তোমার মাছটা কত বড় হলো ইত্যাদি।
সুতরাং সেই মাছটা নামকরণ এই গল্পে একটা সার্থকতা পেয়েছে। শেষকালে দেখা যায় যে আমাদের আনন্দগোপাল, যে কিনা অসহায় হয়ে গেছে এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও, তার এক বন্ধু তাকে ব্যাঙ্গালোরে ডেকে পাঠিয়েছে যে যে কোনো সময় অসুবিধা তুমি ভোগ করবে তখন তুমি আমার কাছে চলে এসো। আজকে ভোরবেলা গল্পের শেষ প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে একদিন ভোরে আনন্দগোপাল তার স্ত্রী এবং বাচ্চাকে সঙ্গে নিয়ে, অতীব বয়সে আনন্দগোপাল বিবাহ করেছে, 50 ঊর্ধ্ব বয়সে, সে তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে আজকে সেইখানে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর তার বন্ধুর উদ্দেশ্যে, যে তাকে আহ্বান জানিয়েছিল। এবং সেখানে যাওয়ার আগেই একদিন শঙ্করের সঙ্গে দেখা হয়েছিল। শঙ্কর তাকে বলেছিল যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। আনন্দগোপাল বেশি মাইনে পেত না। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর বা চাকরি থেকে রিটায়ার করবার পর সে মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল, কারণ তার সংসারের ব্যয় সামলাতে গিয়ে তাকে নিজের ব্যয় কিছু কমাতে হয়েছিল। আর মাছের পরিবর্তে সে ডিম খাওয়া শুরু করেছিল, খরচটা যাতে কম হয় সেই জন্য। তো সেই জন্য শঙ্কর তাকে এই মন্তব্যটা শুনিয়েছিল। তার বিনিময়ে আনন্দগোপাল জানিয়েছিল যে আমি তো সেটাই করেছি, আমি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন তো আমি ডিম খাই। তার জন্য আবার শঙ্কর তাকে শুনিয়েছিল যে কিল ইয়োর টেলর অ্যান্ড মেক ইয়োর ক্লথ। তো এই দুটো কথা কিন্তু এই গল্পের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা চিরকালীন প্রবাদ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহৃত হয়েছে, সেটাও একটা ইঙ্গিত বলা চলে। যাই হোক, সমগ্র গল্পটার মধ্যে আমরা যে বিষয়বস্তুটা দেখতে পেলাম যে মানুষের সহায়তা অসহায়তা, মানুষ কিন্তু একটা জীবনের ইঙ্গিতানুগ ভাবভঙ্গিমায় চলে। কেউ কিন্তু কখনোই নিজের দক্ষতা দিয়ে যে সর্বাগ্রে সর্বত্র তার স্থান দখল করতে পারবে এমন কথা নয়। কেউ একজন অলক্ষ্যে রয়েছে, কিছু একটা অলক্ষ্যে রয়েছে, যার ইঙ্গিতে, যার অঙ্গুলি হেলনে মানুষের জীবনের নানান কিছু পরিবর্তন হয়, মানুষের জীবনের নানান দিকভঙ্গিমা গঠিত হয়। সে কথা কিন্তু এই গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে। সুতরাং গল্পটি সেদিক থেকে একটা রূপকের আশ্রয় নিয়েছে বা ইঙ্গিতানুগ দিকভঙ্গিমা রয়েছে, একথা আমরা বলতে পারি। তোমরা গল্পের বিষয়বস্তুটা নিশ্চয়ই বুঝে গেছো। এবং এর নামকরণ সেই মাছটা যে বলা হয়েছে, অর্থাৎ এই মাছের ইঙ্গিতানুসারে শঙ্করের মতো অতিসাধারণ ছাত্র আজকে যে একটা ভালো পর্যায়ে পৌঁছেছে, তার অত্যন্ত ব্রিলিয়ান্ট বন্ধুদের সমগোত্রীয় তালে সে তাল রেখে চলতে পারে, সেইটাকে দেখাবার জন্য গল্পের কাহিনীতে সেই মাছটা, অর্থাৎ শঙ্কর যে গল্প বলে সবাইকে চমৎকৃত করেছিল, সেই মাছটা বলে আমরা যে নামটা পেয়েছি, সেই নামটা সেদিক থেকে তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী হয়েছে। সুতরাং গল্পটি সর্বাগ্রে বেশ সুন্দর, এ কথা বলা চলে। এরপরে আসি তোমাদের দ্বিতীয় গল্পের, যে এই ভিডিওতে আলোচনা করব বলেছিলাম। আমাদের এটাও কিন্তু ওই শ্যামল গঙ্গোপাধ্যায়েরই রচিত। গল্পটির নাম হলো মাছের কাঁটার সফলতা। তোমরা হয়তো ভাবছো যে একই ভিডিওর মধ্যে দুটো মাছের ইঙ্গিত এখানে রয়েছে। যাই হোক, গল্প দুটোর নাম, 4খানি মোট গল্প আছে দেখবে শ্যামল গঙ্গোপাধ্যায়, তার মধ্যে 2খানি গল্প আমি এই ভিডিওয়ে আলোচনা করলাম। তো মাছের কাঁটার সফলতা, এই গল্পের মূল বিষয় হলো সরস্বতী প্রেস, অর্থাৎ যেখান থেকে তোমরা জানো বইপত্র ইত্যাদি ছাপানো হয়, সেই সরস্বতী প্রেসের যে বিবরণ এই গল্পের মধ্যে রয়েছে, সেটি অত্যন্ত প্রবীণ। একসময় সেখানে মাইকেল মধুসূদন থেকে শুরু করে দীনবন্ধু বঙ্কিমচন্দ্রের মতো মানুষেরাও পদধূলি দিয়েছিলেন। তো সেই যে প্রেসটা, সেই প্রেসের যখন 8 বছরের বালক হিসেবে সেই প্রেসের বর্তমান যিনি কর্ণধার তন্ময় শঙ্কর, তখন 8 বছর বয়স, তখন সেই প্রেসে যারা যেত তাদের আজকে 84-86 বছর বয়স হয়েছে। আজকে এই সরস্বতী প্রেসের 100 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ পূর্তিটা হয়ে গেছে 3-4 বছর আগে, ঘটনাচক্রে তাদের অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়নি। 3-4 বছর পরে, অর্থাৎ 103-4 বছর বয়সে হয়ে যাবার পর তখন এটাকে পূর্তিটা করা হচ্ছে বা এই অনুষ্ঠানটা প্রতিপালিত করা হচ্ছে। সেইখানে স্বভাবতই নবীন প্রবীণ নানান সাহিত্যিকদের আহ্বান করা হয়েছে এবং একটি বড় হল ঘরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি পাশের একটি ঘরেতে খাদ্যের সমস্ত সম্ভারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বুফে সিস্টেমে গরম গরম নানান রসালো খাবারের ব্যবস্থা রয়েছে এবং বেশ অর্থ ব্যয় করে এই ব্যবস্থা করা হয়েছে, সেটা পারিপার্শ্বিকভাবে দেখলেই সকলে অনুধাবন করতে পারবে। তো এখানে বিষয়বস্তু তা নয়, বিষয়বস্তু যেটা, সেটা এখানেও কিন্তু বিভিন্ন লেখকরা আজকে যে উপস্থিত হয়েছেন, তাদের উপস্থিতির যে যানবাহনগুলো সেগুলো উল্লেখ রয়েছে। কেউ বা বাসে এসেছে, কেউ মিনি বাসে এসেছে, কেউ বন্ধুর সঙ্গে গাড়িতে এসেছে, কেউ বা নিজের গাড়িতে একা একা এসেছে, আবার কেউ অটো বা ইত্যাদি ধরেও এসেছে। আসলে এই যে সাহিত্যিকেরা, তাদের যে বিভিন্ন আর্থিক পরিস্থিতি নানান রকমের, অর্থাৎ তাদের পরিস্থিতিগুলো যে এক সমগোত্রীয় নয় বা সমান তালের নয়, সেটাকে দেখানোর জন্যই গল্পকার কিন্তু এখানে এদের এই যানবাহনে করে চড়ার ব্যাপারটাকে উল্লেখিত বলে আমার মনে হয়।
তো তারা এখানে যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে যারা প্রবীণ তাদেরকে তন্ময়শঙ্কর নিজে গিয়ে বাড়ি থেকে সেখান থেকে সঙ্গ নিয়ে এসেছেন। তো সেই প্রবীণ ব্যক্তিরা যারা আজকে ৮৬-৮৪ বছর বয়স, তাদের মধ্যে একজন হলেন নয়ন সিন্ধু বাবু, আরেকজন হলেন দেবেশ ঘোষ। এই দেবেশ ঘোষের বয়স এখন ৮৬ বছর। তাদেরকে নিয়ে আসা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, প্রথমে গানের পর্ব হয়েছে, তারপরে ঘোষণা করা হয়েছে যে আবৃত্তি হবে। এই আবৃত্তিটা এই বয়স্ক মানুষগুলো ঠিকঠাক মেনে নিতে পারেনি। তাদের মনে হয়েছে আমাদেরকে যেহেতু নিয়ে আসা হয়েছে, তো আমাদের বক্তব্য রাখা বা আমাদেরকে সম্ভাষণ করা ইত্যাদি তো আগে করা উচিত ছিল, নচেত বা কেন নিয়ে আসা হয়েছে, এরকম আলোচনাও তারা নিজেদের মধ্যে গুনগুন করে করেছেন। এবং তাদের যে পোশাক পরিচ্ছদ অত্যন্ত সাদামাটা, অত্যন্ত বাহুল্য কিছু নেই তার মধ্যে, কিন্তু নবীন যারা এসেছে তাদের মধ্যে অনেক বাহুল্য। তারা তো সাজ পোশাকে আমোদে আহ্লাদে অনেক বেশি ভরপুর। কিছু বেশ নবীন নারী সম্প্রদায় সেখানে উপস্থিত হয়েছে, তারা কিনা প্রত্যেকের কাছে কাছে গিয়ে সই সংগ্রহ করছে তাদের ডায়েরিতে। এরকম যখন পরিস্থিতি বা এরকম যখন ঘটনা চলছে, সেখানে আমাদের গল্পের যিনি কথক তিনি কিন্তু তার মনের ভাবনার অন্দরে বারবার করে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। এই যে আজকে কেউ বা রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন, যারা প্রবীণ লেখক তারা একসময় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতেন এবং চিঠি চাপাটি লেনদেন পর্যন্ত হতো। আজকে তাদের পরিণতি, তাদের পরিস্থিতি কেন খুব বেশি বাহুল্যপূর্ণ হলো না? অথচ নবীন যারা তাদের পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে অনেক বেশি বাহুল্যপূর্ণ, অনেক বেশি প্রশংসনীয়। তো এইভাবে তিনি নিজেকে বিশ্লেষণ করে দেখছেন যে তিনি অনেক সাহিত্য রচনা করেছেন, কিন্তু সেইভাবে কোনো বইয়ের জন্য তিনি জনসাধারণের কাছে বিরাট খ্যাতির কিছু পাননি। হ্যাঁ, মোটামুটি লেখালেখি করেন তিনি, সবাই তাকে কিছু কমে চেনে এবং তার জন্য অনেকেই ভাবনা চিন্তা করে বা তাকে অনেকেই সম্মান দেয়, তো ইত্যাদি ব্যাপার। কিন্তু এখানে সেইভাবে কেউ কিছু করেনি। এরপরে যখন খাবার বন্দোবস্ত হয়, সেই খাবারের ঘরে গিয়ে প্রত্যেকে খাবার গ্রহণ করবে, তো সেখানে সকলে কিন্তু নিজের পা সামলিয়ে, বিশেষ করে দেবেশ ঘোষ, নয়ন সিন্ধু বাবু প্রমুখদেরকে খাবারের প্লেট হাতে তুলে দেওয়ার জন্য অনেকেই উদগ্রীব হয়েছে। গল্পের কথকের হাতেও খাবারের প্লেট তুলে দেওয়া হয়েছে, কিন্তু প্লেটটি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন সময় তাকে একটি টেবিলের মধ্যে প্লেটটি দিয়ে বসানো হয়েছে, সেখান থেকেও প্লেট পড়ে যাওয়ার উপক্রম, তার হাত থেকে চামচ পড়ে গেছে, তিনি হাতে করে খাওয়ার চেষ্টা করেছেন ইত্যাদি। সেক্ষেত্রে তার কাছে প্রথমে যে বিরিয়ানির সাথে মাংসের পিসটা ছিল সেটাকে তিনি মুখের মধ্যে নিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করবার জন্য, এবং যাতে করে না তার ফ্লেশগুলো যাতে করে না নিজের দাঁতের মধ্যে আটকে যায় তার জন্য তিনি মুখের মধ্যে সেটাকে নাড়াচাড়া করে তার রস আস্বাদন করে হাড় থেকে পাশ কাটিয়ে মাংসটাকে সংগ্রহ করে তিনি খাবারের আস্বাদন করেছেন। এবং রঙিন ভাতগুলিকে তিনি ক্রমাগত নিজের মুখের মধ্যে ভরছেন এবং খাদ্যের মধ্যে যে কি আনন্দ সে কথাকেও তিনি স্মরণ করছেন। এবং তার পূর্বের লেখালেখির মধ্যে কত জায়গায় তিনি এরকম ভাবনাকে সম্প্রসারণ করেছেন সে কথাও তার মনে পড়ছে ইত্যাদি। হতে হতে তারপরে তার ভাতের ঢাকা ছিল একটি মুরগির বুকের অংশ। সেই অংশটা প্রত্যেকটা হাড়ে জর্জরিত বা হাড়ে পরিপূর্ণ, সেখান থেকে মাংসের অংশ খুলে নিতে হবে। তিনি সেটাকে মুখের মধ্যে দিয়ে অনেক চেষ্টা করে হাত দিয়ে ছাড়িয়ে মাংস এবং হাড় আলাদা করবার চেষ্টা করতে করতে অনেকক্ষণ পরে কিন্তু তিনি এটা সমর্থ হয়েছেন। আসলে এটা একটা ইঙ্গিত। তিনি শুধু ওই মাংস থেকে হাড় পৃথক করেননি, তিনি কিন্তু আসলে ওই মাছের কাঁটার সফলতাকে নির্ণয় করতে পেরেছেন। অর্থাৎ তার ভাবনার মধ্যে ছিল, তিনি অনেকবার অনেক লেখালেখিতেও লিখেছেন মহাকালের কথা। কেউ কেউ জীবনে মহাকালের সান্নিধ্য লাভ করে এবং সেখান থেকে সে সফলতার অনেক সুদূর পর্যায়ে গিয়ে পৌঁছয়। আর উনি যে লেখালেখিগুলো করেন সেই লেখালেখিগুলো বাজারে তত ভালো বেশি বিক্রি হয় না, এই কারণে বাজারে যারা লেখালেখিগুলোকে কিনে তাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণের মানুষ হলো কাপড় কল বা সাবান কারখানার কর্মচারী বা কাজের মানুষ। সুতরাং তাদের রুচিতে, তাদের বোধেতে যে সব সাহিত্য স্থান পাবে না সেটাই স্বাভাবিক। সেরকমই একটা দিক বা একটা ভঙ্গিমা বা একটা ইঙ্গিত তিনি এখানে রেখে গেছেন। তো সেই নারায়ণ চক্রবর্তীর ভাবনার মধ্যে নানান কিছু বিষয়বস্তু এসে পৌঁছেছে এবং তিনি অবশেষে খাবার গ্রহণ করতে গিয়ে শুধু খাবারের থেকে অর্থাৎ কাঁটার মধ্যে থেকে মাংসকে তিনি সংগ্রহ করতে পেরেছেন এমন নয়। আসলে সমাজের মধ্যে, তাদের সমাজের মধ্যে, বিশেষ করে এই লেখক সমাজের মধ্যে যে জটিলতা, যে কেন কেউ পূর্ণতা পায়নি এবং কেন কেউ পূর্ণতা পেয়েছে, রবীন্দ্রনাথ যাদেরকে সার্টিফাই করে গেছিলেন, সার্টিফিকেট দিয়ে গেছিলেন, তারা আজকে নগণ্য, তারা আজকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর যারা কিনা জীবনের কোনো উপাচারের মধ্যেই গিয়ে পৌঁছয়নি, তারা হঠাৎ করে এত বড় হয়ে যাওয়া বা এত উপায় অর্জন করা বা খ্যাতির ঊর্ধ্বাসনে গিয়ে পৌঁছনো, তিনি কিন্তু সেই মহাকালের কথাকেই স্মরণ করেছেন।
বই প্রকাশনার বাস্তবতা প্রসঙ্গে গল্পকার বলেন, তবু প্রকাশনার বেচা কেনার পিছনে যিনি দাঁড়িয়ে থাকলেন তার নাম মহাকাল, আর দশকর্মা ভাণ্ডারের সওদাগিরির পিছনে দাঁড়িয়ে থাকে বড় বাজার। আসলে কাউকে কাউকে ভাগ্যের তাড়না বা ভাগ্যের প্রচণ্ড প্রভাব আগিয়ে নিয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে ব্যবসায়ীরা, বণিকরা তার বইয়ের বাজারকে অত্যন্ত আগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, বা তার বইটি তাদের সমাজে প্রচণ্ড প্রভাবিত হবার যোগ্য বলে তারা মনে করে এবং তারা আগিয়ে দিয়ে তাকে উন্নতির পর্যায়ে পৌঁছে দেয়। তো সেইটা থেকে যারা বঞ্চিত হয় তারা তো তাদের জীবনে সাহিত্য রচনার মধ্যে দিয়ে বিশেষ কৃতকার্যতা হতে পারে না। আজকে সেই চিন্তাটা, সেই বিশ্লেষণটা আমাদের গল্পের কথকের কাছে সম্পূর্ণরূপে স্বাধীনতা পেয়েছে বা সম্পূর্ণরূপে আশ্বাস দিতে পেরেছে যে হ্যাঁ, সেই সত্যটাই ঠিক। এবং মাংস থেকে যেমনিভাবে তিনি হাড়কে পৃথক করতে পেরেছেন, সমাজের মধ্যে, তাদের লেখক সমাজের মধ্যে যে সত্যটা কী এবং মিথ্যা কোথায় লুকিয়ে রয়েছে সেই দুটোকে তিনি পৃথক করে আজকে এই বিরাট একটা জানবার প্রচেষ্টার অত্যন্ত সত্য কথাটি তার কাছে একটা প্রমাণস্বরূপ নির্দ্বিধাগত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বলা চলে। এই বলে এই ভিডিও শেষ করলাম।